সার্থকের চলে যাওয়ার দিন অন্য মানুষকে হতে গিয়ে বাধালো এক বিপত্তি স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন ইউনিভার্সিটিতে চুপ করে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের চোখে জল থেকে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুই এখনও বাড়ি গেলি না? আজ রাতে সার্থক স্যারের ফ্লাইট, আর তার সত্ত্বেও তুই শেষবারের মতো তার সাথে দেখা করার জন্য বাড়িতে ফিরতে চাস না কেন রে? তোর খুব মন খারাপ করছে তাই না, যে সে তোকে রেখে চলে যাচ্ছে? সে একবারও তোর কথা ভাবলো না? এই জিনিসটা আমার দেখে মোটেও ভালো লাগছে না, জানিস তো স্রোত। তখন স্রোত বলতে থাকে যে তার আর দোষ কী বলতো, এরকম অসহ্যকর অস্বস্তিকর সম্পর্কে মার পেঁচে সে নিজেকে কেনই বা এরকম করে আটকে রাখবে বলতো? তারও তো হাজারো অধিকার আছে নিজের মতন করে জীবনটা বাঁচার, তাই না? তখন এই কথা বলা মাত্র স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে তাই বলে সে স্বার্থপরের মতন নিজের তাগিদে এত দূরে পাড়ি জমাবে আর তোকে এখানে একা ফেলে রেখে সে একবারও তোর কথা ভাবলো না? তখন স্রোত বলতে থাকে যে 1 বছর বাদে তো আমার নিজের কথা নিজের জন্যই ভাবতে হবে, তাহলে সে আর আমার জন্য কয়েকটা দিনের জন্য ভেবে কী বা করবে? তার থেকে বরঞ্চ সে যেখানে যাচ্ছে সেখানেই যাক, কিন্তু তাও ভালো থাকুক নিজের মতো করে। আমি ঠাকুরের কাছে শুধু এতটুকুই প্রার্থনা করি। অন্যদিকে যখন সার্থকের বাবা স্রোতকে ফোন করে বলতে থাকি যে হ্যাঁ রে, তোর যদি এতই সৎসাহস থেকে থাকে তাহলে তুই আজকে মুখোমুখি দাঁড়িয়ে ছেলেটাকে আমার বিদায় দে, কারণ তুই তো আমাকে বলেছিলিস যে না, তোর কোনো কিছু যায় আসে না, আমার ছেলেটা যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারে। তাহলে তোর যদি এতটাই কোনো কিছুতে যায় আসে না, তাহলে তোকে আজ আমার সামনে সার্থককে বিদায় দিতে হবে। চলে আয় তুই যেখানেই থাকিস না কেন। স্রোত একদম আমার কাছে মিথ্যাচার করার চেষ্টা করবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাবা, তোমার কি মনে হচ্ছে বলো তো যে আমি পালিয়ে বেড়াচ্ছি? আমি এই সিচুয়েশনে কোনো মতেই সার্থক স্যারের মুখোমুখি হতে চাই না বিধায় আমি ইউনিভার্সিটি বসে আছি। তুমি একদম টেনশন করো না, তুমি শুধু ওই কিছুক্ষণের জন্য আমার জন্য অপেক্ষা করো। সার্থক স্যার যাওয়ার আগেই আমি তোমাদের বাড়িতে এসে উপস্থিত হবো, তুমি দেখে নিও। অন্যদিকে সার্থক বলতে থাকে, প্যাকিং করতে থাকে আর বলতে থাকে যে আজকে আমার যাওয়ার আগেও কি আমি স্রোতের মুখদর্শন করতে পারবো না? আমি স্রোতকে না দেখে কি করে যাবো? আমার বুকে এত কষ্ট হচ্ছে, এই কষ্টটা কোনো মতে যদি আমি স্রোতের সাথে শেয়ার না করতে পারি তাহলে তো আমার যাওয়াটাই বৃথা হয়ে যাবে। কারণ আমি আজকে এতটা দূরে চলে যাচ্ছি স্রোত, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে একবারের জন্য আটকানোর জন্য এলে না, তুমি বরঞ্চ আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো। কেন তুমি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে এতটা দূরে চলে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও তুমি এই কষ্টটা আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার জন্য এতটা দূরে আমার থেকে রয়ে গিয়েছো। কিন্তু এরকম করে তো পালিয়ে বেড়ালে হবে না। আমি যাওয়ার আগে একবার হলেও তোমার মুখ দেখতে চাই, নয়তো আমি আজকে প্রয়োজনে ক্যান্সেল অবধি করে দেবো আমার ফ্লাইট, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতেই তোমাকে না দেখে এখান থেকে কোথাও যাবো না। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে কার কথা তো বিড়বিড় করে বলছিস বলতো? তুই যার কথা বলছিস তাকে আমি আসতে বলে দিয়েছি, সে কিছুক্ষণের মধ্যেই আসছে। তুই বরঞ্চ প্যাকিং ট্যাকিং করে সব কিছু নিচে নিয়ে আয়, আর ও যাওয়ার পথে তুই এবং স্রোত তোরা দুজন একে অপরের সাথে মুখোমুখি কথা বল, সেটাই আমি দেখতে যাই। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, তুমি এতটা উৎসাহ দিচ্ছ কেন বলো তো স্রোতকে? ও যদি আমার সামনাসামনি নাই হতে চায় আমার যাওয়ার পথে, তাহলে বারবার করে ওকে বিরক্ত করো না প্লিজ, কারণ ওর হয়তো বা খারাপ লাগছে এই জিনিসটা। তখন সার্থকের বাবা বলতে থাকে যে তাহলে এই খারাপ লাগাটা আগে কোথায় ছিল তোমাদের বলো তো? এখানে তুমি গুমড়ে গুমড়ে মরছো, ওদিকে স্রোত চোখের জল ফেলছে, এরকম করে তো আর হয় না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।